আপনি একজন দলের প্রধান গায়ক এবং বেস গিটারিস্ট। ব্যান্ডের বাইরে আপনি সলো গানও করে বেশ সুনাম অর্জন করেছেন। বাবা মায়ের সান্নিধ্যে আপনার প্রথম সঙ্গীতের হাতেখড়ি, সেই সময়টার কথা একটু শুনি। শৈশবে কিভাবে গানের শুরুটা হয়েছিল? গানের শুরুটা কিছু বোঝার আগেই একটা রেকর্ডিং হয়ে গেছিল, কিন্তু খুব প্রফেশনালি কাজটা হয়েছিল। আম্মা ট্রেনিংয়ে কাজী নজরুল ইসলামের একটা শিশুদের গান, ছোটদের জন্য একটা গান হচ্ছে প্রজাপতি প্রজাপতি কোথায় গেলে ভাই এমন রঙিন পাখা। এই গানটা আমি রেকর্ড করি 9 বছর বয়সে EMI রেকর্ড কোম্পানিতে। এটা একটা ইপি আকারে এসেছিল। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ মাই, বলা যায় যে মানে একটু সিরিয়াসভাবে জার্নি শুরু। পরবর্তীতে চলতে চলতে বিটিভি তখন একমাত্র টেলিভিশন চ্যানেল ছিল, ওখানে খুব রেগুলার অনুষ্ঠান করতে হতো এবং আম্মার কাছে শিখতাম কিছু নজরুল সঙ্গীত, কিছু আব্বার সুরের পুরনো আধুনিক গান। তো এইগুলি আমার রেগুলার টেলিভিশনে করা হতো। করতে করতে একটা চর্চার মধ্যে চলে এসেছিলাম, কারণ গানগুলির সুর কথা আমার বয়সের থেকেও আরও ম্যাচিওর্ড সুর কথার গান। তো ওটা আমার জন্য ট্রেনিং হিসাবে শেখার জন্য একটা ভালো পদক্ষেপ ছিল। এমন না যে আমি বেছে নিয়েছিলাম, কিন্তু মার গাইডেন্সে ওগুলি আমার করতে হতো। যেমন টেলিভিশনে আমার মনে পড়ে যে ঘুমের ছায়া চাঁদের চোখে করলাম, কতদিন দেখিনি তোমায় করলাম, কণ্ঠে আমার নিশিদিন করলাম। এইগুলি 40 দশকের অত্যন্ত জনপ্রিয় গান। তো এইগুলি শেখা হয়েছিল ওই সময়, পারফর্ম করতাম রেগুলারলি টেলিভিশনে। এইভাবে এগোতে এগোতে একটা পর্যায়ে স্কুলের শেষ দিকে এসে এই ওয়েস্টার্ন রেকর্ডগুলি বাসায় আসতে শুরু করে এবং তখন সেইগুলি শুনে সেগুলি বাজানোর ইচ্ছা হয়। তখন বন্ধুবান্ধবদের থেকে গিটার টিটার একটু জোগাড় করে বাজানোর চেষ্টা করি, ওই গানগুলি তোলার চেষ্টা করি। এইভাবে আস্তে আস্তে ওয়েস্টার্ন মিউজিকের প্রতি আকৃষ্ট হই। গানগুলো যখন হোটেলে নাইট শোগুলোতে গাওয়া হতো, সেই সময়গুলো একটু বলবেন। খুব চমৎকার সময়, এখনও খুব মনে পড়ে খুব পরিষ্কারভাবে। হোটেলের নাম ইন্টারকন্টিনেন্টাল হোটেল, যেটা এখন আবার ইন্টারকন্টিনেন্টাল হোটেল হয়েছে। ওই বিল্ডিংটাই, ওই জায়গাতেই। ওখানে একটা বিউটিফুল সাপার ক্লাব ছিল, নাম ছিল চাম্বেলি। সো চাম্বেলি রেস্টুরেন্টটার কনসেপ্টটাই ছিল খুব সফট মিউজিক চলবে, তার সাথে ডাইনিং হবে, অলমোস্ট ক্যান্ডেল লাইট ডিনারের মতো। তো ওখানে আমরা 3 নাইটস বাজাতাম, ফিডব্যাক 3 নাইটস বাজাতো। তো শুধু সফট ইনস্ট্রুমেন্টাল মিউজিক অথবা গান যেটাই হোক, ইংলিশ সংস, একেবারে লো ভলিউমে পারফর্ম করতাম। কিন্তু অনেক গান শেখা হয়েছে ওই টাইমে, গান তুলতে হতো অনেক গান। সপ্তাহে 3 বার বাজানো মানে একটা রেপারটোয়ার বিল্ড আপ করতে হয়, সেটলিস্ট বাড়াতে হয়। ট্রেনিং আমি বলবো ওয়ান্ডারফুল ট্রেনিং হয়েছে ওই টাইমটাতে। ট্রেনিং বলতে কিভাবে ব্যালেন্স করে বাজাতে হয় একটা ছোট স্টেজে, ছোট রুমে। তখন পিএ সিস্টেম বা মিক্সার ছিল না যে কেউ ইঞ্জিনিয়ার বসে মিক্স করে দেবে। তার মানে স্টেজ থেকে আমরা একটা মিক্সড সাউন্ড বাইরে দিতে হচ্ছে। এটা যারা মিউজিক করে তারা বুঝবে, ব্যাপারটা একটু কঠিন। কিন্তু মিউজিকের দিক থেকে আমি বলবো যে আমাদের অনেক ঢাকার মিউজিশিয়ানদের, সিনিয়র, এখন যারা সিনিয়র, তাদের যাত্রা শুরু ওইখান থেকে, চাম্বেলির থেকে। এবং এটা একটা চমৎকার প্র্যাকটিসের জায়গা ছিল, নিজেকে গড়ে তোলার একটা সুযোগ ছিল, খুব ভালো অপরচুনিটি ছিল। তো আমরা ফ্রেন্ডস হিসাবে আড্ডাও দিতাম, ওখানে দেখা হতো। এ বাজাচ্ছে তো আর এক ব্যান্ড এসে একটু ঘুরে গেল আজকে। সুইমিং পুলের পাশেও বাজাতাম মাঝে মাঝে, পুল সাইডে। অনেক মিউজিশিয়ানদের যাওয়া আসা ছিল। মাঝে মাঝে শো শেষ করার পরে সারা রাত থেকে ওখানে প্র্যাকটিস করতাম, মানে নতুন গান তুলতাম। 90 দশকে যখন বাংলা গানের, ব্যান্ডের থেকে বাংলা গানের রিলিজ হতে শুরু করলো অ্যালবামগুলি, এখনও দেশে বিদেশে যখন যাই, শ্রোতারা, ভক্তরা এই 90 দশক করে একেবারে অস্থির হয়ে ওঠে। কেউ ভুলতে পারে না ওই সময়টা। এমন একটা পলাশ যেটা বলছিল, এই যে ক্যাসেট কেনা এবং ক্যাসেট গিফট দেওয়া যে প্র্যাকটিসটা ছিল, এটা কিন্তু একটা চমৎকার বিষয়। কে কাকে, বন্ধুকে একটা গিফট দেবে, চিন্তা করতে একটা ক্যাসেট, একটা অ্যালবাম গিফট দেবে। এটাও কিন্তু বাঙালিদের, এই যে সঙ্গীতপ্রেমী বাঙালিদের একটা যে প্রায় ছিল, অভ্যেস ছিল, তখন প্রচলন ছিল গান গিফট করা। এখন কিন্তু দেখছি না সেটা। ডিজিটাল যুগে কিন্তু পাড়ায় পাড়ায় কিন্তু গান আলাদা করে করে বাজানো হতো তরুণেরা, সেটা তো হতো। কিন্তু দোকানে যখন রিলিজ হচ্ছে, পাড়ায় যে উত্তেজনাটা,
যে অপেক্ষার যে উত্তেজনাটা, আজকে মাইলসের টেপটা আসবে, আজকে ফিডব্যাকের অ্যালবামটা আজকে রিলিজ হবে, আমার এখানে আসবে আজকে, সে কি ভিড়, সে কি মানে এক্সাইটমেন্ট।